আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। 3 ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি বাহিনী। সীমান্ত সংঘর্ষে 23 পাক সেনা ও 200 তালেবান যোদ্ধা নিহত। ট্রাম্পের মধ্যস্থতায় করা চুক্তির ভেতরেই শয়তান রয়েছে বাদশাহ আব্দুল্লাহ। ভারত পাকিস্তান সুন্দরভাবে একসঙ্গে চলবে, ট্রাম্প। 2026 সালে ট্রাম্পকে নোবেল দিতে পুরো বিশ্বকে এক করবে ইসরায়েল। ভেনেজুয়েলায় স্বর্ণখনি ধসে 14 জনের প্রাণহানি। গণতন্ত্র উত্তরণের পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতে হবে, মির্জা ফখরুল। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 3 ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতির তথাকথিত সীমান্ত রেখা অতিক্রম করার অভিযোগ তুলে 3 ফিলিস্তিনিকে হত্যার কথা জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। মঙ্গলবার সকালে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, খবর টাইমস অব ইসরায়েল। আইডিএফ জানিয়েছে, আজ সকালে গাজা সিটির পূর্বাঞ্চলীয় সুজাইয়া এলাকায় 3 জন ফিলিস্তিনি সন্দেহভাজন যুদ্ধবিরতির অংশ হিসেবে নির্ধারিত তথাকথিত হলুদ রেখা অতিক্রম করে সৈন্যদের কাছে চলে এসেছিল। আইডিএফ এর দাবি করেছে, সন্দেহভাজনদের ছত্রভঙ্গ করার চেষ্টা হয়েছিল, কিন্তু তারা নির্দেশ না মানায় হুমকি দূর করার জন্য গুলি চালানো হয়। তারা আরো বলেছে, গাজার বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হচ্ছে তারা যেন আমাদের নির্দেশনা মেনে চলে এবং এলাকায় মোতায়েন সৈন্য কাছাকাছি না আসে। সীমান্ত সংঘর্ষে 23 পাক সেনা ও 200 তালেবান যোদ্ধা নিহত। আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের সেনাবাহিনীর অভিযানে 200 জনেরও বেশি তালেবান ও তাদের মিত্র যোদ্ধা নিহত হয়েছে। এছাড়া অভিযানে 23 জন পাক সেনাও নিহত হয়েছে, খবর সামা টিভির। পাকিস্তান সেনাবাহিনীর ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, শত্রুপক্ষের এই হামলার উদ্দেশ্য ছিল সীমান্ত অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি ও সন্ত্রাস ছড়িয়ে দেওয়া। তবে পাকিস্তান বাহিনী সময়োপযোগী ও দৃঢ় পদক্ষেপ নিয়ে হামলাটি প্রতিহত করেছে এবং তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। এতে আরো বলা হয়েছে, সীমান্ত পারের লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল একাধিক তালেবান পোস্ট, ক্যাম্প ও প্রশিক্ষণ কেন্দ্র। এইসব অভিযানে আফগানিস্তানের ভেতরে থাকা 21টি ঘাঁটি দখল করে ধ্বংস করা হয়েছে। এতে 200 জনেরও বেশি তালেবান যোদ্ধা নিহত এবং অনেকেই আহত হয়েছেন। পাকিস্তানি সেনাবাহিনী নিশ্চিত করেছে, তালেবান যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে 23 সেনা সদস্য নিহত হয়েছেন আর আহত হয়েছেন আরো 29 জন। সেনাবাহিনীর মুখপাত্র বলেন, চলমান অভিযানের সময় বেসামরিক নাগরিকদের সুরক্ষায় বিশেষ করে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, আফগান ভূখণ্ডে অবস্থিত সব সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস না হওয়া পর্যন্ত পাকিস্তানের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি তালেবান সরকারকে সতর্ক করে বলা হয়, যদি তারা সন্ত্রাসী সংগঠনগুলো নির্মূল না করে তবে পাকিস্তান আরও বেশি পাল্টা হামলা চালাবে। আইএসপিআর দাবি করেছে, এই হামলা তালেবান সরকার ও ভারতের যোগসাজশে চালানো হয়েছে। মুখপাত্র বলেন, এই উস্কানিমূলক ও আঞ্চলিক শান্তির জন্য হুমকি স্বরূপ হামলা যখন হয় তখন আফগান পররাষ্ট্রমন্ত্রী ভারতে সফরে গিয়েছিলেন। ট্রাম্পের মধ্যস্থতায় করা চুক্তির ভেতরে শয়তান রয়েছে বাদশাহ আব্দুল্লাহ। মিশরের শার্ম আল শেখে অনুষ্ঠিত একটি শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাওয়ার পূর্বে বিবিসি প্যানোরামার সঙ্গে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ। এমন একটি দিনে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে যেদিন হামাস গাজায় আটক শেষে জীবিত ইসরায়েলিদের জিম্মিদের ইসরায়েলের হাতে আটক ফিলিস্তিনিদের বন্দির বিনিময়ে মুক্তি দিয়েছে। হামাস এবং যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলীর অধীনে গাজার শাসনভার একটি স্বাধীন ফিলিস্তিনি সংস্থার কাছে হস্তান্তরের বিষয়ে নিজেদের গ্রহণযোগ্যতার বিষয়ে বাদশাহ বলেন, কাতার এবং মিশরের মতো দেশগুলো তাদের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করছে। যারা মনে করে এই চুক্তি সবাই মেনে চলবে তারা খুবই আশাবাদী। কিন্তু রাজা সতর্ক করে দিয়ে বলেছেন, ট্রাম্পের মধ্যস্থতায় করা চুক্তির বিষয়বস্তুর ভেতরে শয়তান রয়েছে এবং গাজায় একবার যুদ্ধবিরতি কার্যকর হলে মার্কিন প্রেসিডেন্টের এই প্রতিক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরো সতর্ক করে বলেছেন, চলমান শান্তি প্রক্রিয়া যদি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের লক্ষ্য না হয় তবে পুরো মধ্যপ্রাচ্য ধ্বংসের দিকে আগাবে। সাক্ষাৎকারের সময় তিনি জানান, গত 2 বছরের সহিংসতা, ইরান ও ইসরায়েলের উত্তেজনা, কাতারে থাকা হামাস নেতাদের উপর ইসরায়েলি হামলা এবং অন্যান্য সংঘর্ষ এই অঞ্চলে গভীর বিভাজন ও সংকট সৃষ্টি করেছে। ভারত পাকিস্তান সুন্দরভাবে একসঙ্গে চলবে, ট্রাম্প। মিশরের শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি মনে করেন ভারত ও পাকিস্তান এখন খুব সুন্দরভাবে একসঙ্গে চলবে, খবর ডয়চে ভেলের। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম না করে ট্রাম্প বলেন, ভারত একটা মহান দেশ এবং আমার বন্ধু তার শীর্ষে আছেন, তিনি অসাধারণ কাজ করছেন। ট্রাম্প যখন এই কথা বলেছেন তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার পেছনে দাঁড়িয়ে তিনি মাথা নেড়ে ট্রাম্পের বক্তব্য সমর্থন করেন। ট্রাম্প তার আগে শরীফ ও পাক সেনা প্রধান আসিম মুনিরেরও প্রশংসা করেন। শরীফকে তিনি কথা বলার জন্য ডাকেন। শরীফ বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত বন্ধ ও যুদ্ধবিরতির ক্ষেত্রে ট্রাম্প ও তার টিম অসাধারণ অবদান রেখেছে। দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের লাখ লাখ মানুষের জীবন বাঁচানোর জন্য পাকিস্তান আবার ট্রাম্পের নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রস্তাব করেন।
2026 সালে ট্রাম্পকে নোবেল দিতে পুরো বিশ্বকে এক করবে ইসরায়েল। আগামী বছর অর্থাৎ 2026 সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রার্থিতা জমা দিতে বিশ্বজুড়ে সমর্থন সংগ্রহ করার কথা জানিয়েছে ইসরায়েল। ট্রাম্পকে শান্তির প্রেসিডেন্ট আখ্যা দিয়ে সোমবার 13 অক্টোবর ইসরায়েলি পার্লামেন্টে ঘোষণা দিয়েছে। ট্রাম্প আগ্রহ প্রকাশ করলেও ভেনেজুয়েলার নেত্রী মারিয়া করিনা মাচাদো এবারের নোবেল পুরস্কার জিতে নেয়ার কয়েকদিনের মাথায় এই ঘোষণা দিল ইসরায়েল। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের স্পিকার আমির ওহানা ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতায় ভূমিকার জন্য মার্কিন প্রেসিডেন্টের ব্যাপক প্রশংসা করেন। নেসেট মার্কিন প্রেসিডেন্টকে দাঁড়িয়ে করতালি দেওয়ার পর ওহানা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প, আপনি শান্তির প্রেসিডেন্ট। এই গ্রহে এমন কোন ব্যক্তি নেই যিনি শান্তি এগিয়ে নেওয়ার জন্য আপনার চেয়ে বেশি কিছু করেছেন। কেউ এর কাছেও যায়নি। তিনি আরো বলেন, আপনার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের জন্যই নয়, সমগ্র বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ মোড়। শান্তি প্রতিষ্ঠায় প্রচেষ্টার জন্য ট্রাম্প সর্বোচ্চ স্বীকৃতি পাওয়ার যোগ্য বলেও মনে করেন নেসেটের স্পিকার আমির ওহানা। এরই ধারাবাহিকতায় তিনি বলেন, আমি ঘোষণা করছি আমাদের ভালো বন্ধু হাউসের স্পিকার মাইক জনসনের সাথে আমরা আগামী বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের প্রার্থিতার জমা দেওয়ার জন্য বিশ্বজুড়ে বক্তা বা সংসদের সভাপতিদের একত্রিত করব। প্রেসিডেন্ট ট্রাম্প আপনার চেয়ে যোগ্য আর কেউ নেই। ভেনেজুয়েলায় স্বর্ণখনি ধসে 14 জনের প্রাণহানি। প্রবল বৃষ্টিপাতের প্রভাবে ভেনেজুয়েলার দক্ষিণ পূর্বাঞ্চলে এল কালাও এলাকায় একটি স্বর্ণখনি ধসে কমপক্ষে 14 জন নিহত হয়েছেন। দেশটির কর্তৃপক্ষের বরাতে সোমবার এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা এপি। প্রতিবেদন অনুযায়ী বলিভার অঙ্গরাজ্যের অপারেশনাল জোন ফর ড্যামেজ অ্যাসেসমেন্ট অ্যান্ড নিডস অ্যানালাইসিস এর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গ্রেগরি গঞ্জালেস অ্যাজভেদোর নেতৃত্বে নিহতদের মরদেহ উদ্ধারের জন্য একটি কমান্ড পোস্ট স্থাপন করা হয়েছে। সরকারি সংস্থার এক বিবৃতিতে বলা হয়, রাজধানী কারাবাস থেকে প্রায় 850 কিলোমিটার দক্ষিণ পূর্বের এল কালাও শহরের কুয়াত্রো এসকিনাস দে কারাতাল খনির 3টি আলাদা শ্যাফটে এইসব মৃত্যুর ঘটনা ঘটে। বিবৃতিতে আরো বলা হয়, খনির ভেতর থেকে পানি পাম্প করে বের করার মাধ্যমে উদ্ধার অভিযান শুরু হয়েছে। তবে বিস্তারিত তথ্য জানানো হয়নি। এল কালাও শহরের প্রায় 30,000 বাসিন্দা মূলত সোনার খনির উপর নির্ভরশীল। শহরের অধিকাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খনির সঙ্গে যুক্ত। ভেনেজুয়েলা সোনা, তামা, হীরা ও অন্যান্য মূল্যবান ধাতুর অনেক খনি থাকলেও এসব খনিতে নিরাপত্তাহীন পরিবেশ ও অপর্যাপ্ত তদারকি দীর্ঘদিনের সমস্যা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সূত্র রয়টার্স। গণতন্ত্র উত্তরণের পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতে হবে, মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র উত্তরণের যে পরীক্ষা, সেই পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতে হবে। আমাদের সমস্ত বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যেতে হবে। গণতন্ত্রই হচ্ছে একমাত্র ব্যবস্থা যে ব্যবস্থায় সব ধরনের মানুষের বিকাশের সুযোগ করে দেয়। আজ মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমিতে সদর উপজেলা ও রুহিয়া থানা বিএনপির এক বর্ধিত সভায় যোগদানের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথাগুলো বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের 31 দফা দেখেছেন। সেই 31 দফায় বলা আছে, সংবিধানের 70 অনুচ্ছেদে যে ধারাগুলো আছে অ্যামেন্ডমেন্ট করব। সংসদ সদস্যদের সব স্বাধীনতা থাকবে, শুধু রাষ্ট্রের সার্বভৌমত্ব ও রাষ্ট্রের নিরাপত্তায় এই বিষয়গুলো একমত হতে না পারলেও দলের বিরুদ্ধে অবস্থান নেব না। বিএনপির মহাসচিব বলেন, আগামী নির্বাচনে যে গণতন্ত্রকে সত্যিকার অর্থে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া গণতন্ত্রের সব প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে আগামী নির্বাচনে আমরা অংশ নিচ্ছি। সংবাদকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আমরা সংবাদকর্মী ভাইদের কাছে একটাই অনুরোধ জানাবো, আপনারা রাষ্ট্রের অন্যতম স্তম্ভ। গণতান্ত্রিক রাষ্ট্রের একটা খুঁটি হচ্ছেন আপনারা।